হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের সঙ্গে আবার মিট করছি। তো আজকে আমরা আগের ভিডিওতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন, হোয়াট ইজ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন কি, এবং তার কিছু ফর্মুলা আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এখন আমরা আজকে ওই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ফিজিক্সে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি সেটা আমরা কিছুটা দেখব। তারপরে আরেকটি ছোট্ট জিনিস আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশন কখন ম্যাক্সিমাম ভ্যালু এবং কখন মিনিমাম ভ্যালু হচ্ছে সেই বিষয়টা আমরা এখানে আজকে আলোচনা করব। তো আমরা জাস্ট যদি আগের ভিডিওর সূত্র ধরে বলি যে আগের ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এর যদি ডেফিনেশন থেকে আমরা আসি, তাহলে এই রকম একটা ডেফিনেশন আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের এই রকম একটা ডেফিনেশন পেতে পারি যে ইফ y is equals to fx then আমরা ডিওয়াই ডিএক্সটাকে এরমভাবে লিখেছিলাম, ডিওয়াই ডিএক্স হবে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স ইজ ইকালস টু, এখানটায় জায়গা ছিল এখানে লিখছি, লিমিট del x tends to 0 f of x plus del x minus fx by del x। তো এরকম আমরা হচ্ছে dy dx এর একটা ডেফিনেশন, dy dx মানে x এর সাপেক্ষে y এর পরিবর্তন, অর্থাৎ y এর পরিবর্তনের হার x এর সাপেক্ষে। আমি আগের দিনের লিমিট তোমাদের বলেছি যে যখন ডেল এক্স টেন্স টু জিরো, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যখন ভেরি স্মল, যে চেঞ্জটা হবে সেটা যদি ভেরি স্মল হয়, তাহলে ডেল অফ ওয়াই মানে ওয়াই এর পরিবর্তন আর ডেল অফ এক্স, এই পুরো জিনিসটাকে আমরা বলবো ডিওয়াই ডিএক্স। আর ফাংশন ফর্মে লিখলে আমরা লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এফ ইন্টু এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স। আমি আগের ভিডিওটা যদি দরকার হয় আগের ভিডিওটা একটু দেখে নিতে হবে। আর ইন্টিগ্রেশনের এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি দেখেছি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এরমভাবে লিখেছি, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো সামেশন অফ xi টু xf y del x is equals to integration xi to xf into y del x। অর্থাৎ সেই এরিয়া মেকিং, যখন আমরা এরিয়া তৈরি করছিলাম, যে ছোট্ট ছোট্ট স্লাইসে আমরা যখন এরিয়াগুলোকে বার করছিলাম, এই টোটাল সাম অফ হচ্ছে ওয়াই ডেল এক্স। তো এখানে লিমিটটা হচ্ছে, অর্থাৎ এক্সের এটাকে বলা হয় লোয়ার লিমিট, ডেল এটা হচ্ছে এক্স আই, এটা হচ্ছে আপার লিমিট। তাহলে ইন্টিগ্রেশন এক্স আই টু এক্স এফ ওয়াই ডিএক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটার ওপরে ভিত্তি করে আমরা দু একটা এক্সাম্পল আমরা এখন আমরা আলোচনা করব। প্রথমে আমি মুছে দিচ্ছি এটা। আমি প্রথমে এক্সাম্পল একটা একটা করে বলছি এবং তার কিভাবে সেটা সলভ হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি এটা মুছে দিই।
আচ্ছা, এক্সাম্পল 1, এক নম্বর এক্সাম্পল, আমি একটা ফাংশন দিচ্ছি, ফাইন্ড দ্য স্লোপ of the tangent. Find the slope of the tangent on the curve y is equals to x square plus 3x plus 4 at 1, 2 point, at 1, 2. তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অন দ্য কার্ভ। দেখো এখানে লক্ষ্য করো, অন দ্য কার্ভ y is equals to x square plus 3x plus 4, এই কার্ভের ওপরে একটা ট্যানজেন্ট আনতে হবে। কোথায় না এই বিন্দুতে, at 1, 2। এখন তোমরা এই ফাংশনটা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই ফাংশনটার এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, তার পাওয়ার কিন্তু 1 না। তার মানে এটা লিনিয়ার ইকুয়েশন না, তার মানে এটা নন লিনিয়ার ইকুয়েশন। তাহলে নন লিনিয়ার ইকুয়েশন মানে এটা কার্ভ। তাহলে কার্ভের আমরা দেখেছি আগের ভিডিওতে যে যদি এটা লিনিয়ার ইকুয়েশন হয়, এর প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে এর গ্রেডিয়েন্ট অর্থাৎ ট্যান থিটা, আর এই ট্যান থিটাটা কি বলা হচ্ছে? ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক। এই স্পর্শকটা হচ্ছে সেম যদি এটা লিনিয়ার হয়। আর এটা যদি নন লিনিয়ার হয়, আমরা দেখবে আগের ভিডিওতে ছবি দিয়ে দেখিয়েছি, যদি নন লিনিয়ার হয় তাহলে এর প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ট্যানজেন্ট আলাদা, অর্থাৎ নতি আলাদা। তো সেই জন্য আমরা পার্টিকুলার একটা পয়েন্টের কথা বলে দিয়েছি, যে পয়েন্টে তোমাকে নতিটা বার করতে হবে। তা এখন আমরা তার মানে নতি আমরা বলেছিলাম যে নন লিনিয়ার কার্ভের ক্ষেত্রে এবং লিনিয়ার কার্ভের ক্ষেত্রে আমরা ক্যালকুলাসের প্রয়োগ করেছিলাম যে আমরা যখন কোঅর্ডিনেট জিওমেট্রি ফর্মুলায় ট্যান থিটা বার করছিলাম y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, আমরা বলেছিলাম যে এই যে দুটো বিন্দু x1 y1 এবং x2 y2, এই দুটো বিন্দু যদি অত্যন্ত কাছাকাছি হয় তখন y2 মাইনাস y1কে আমরা dy বা ডেল y লিখতে পারি, সেরকমভাবে x2 মাইনাস x1কে ডেল x লিখতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে ফর্মুলাটা ক্যালকুলাসের ক্ষেত্রে আমার ট্যানজেন্ট বার করার ফর্মুলা আমরা লিখতে পারি ট্যান থিটা সমান m, এটা আবার m লিখেছিলাম, তার মানে dy dx। অর্থাৎ তার মানে এই যে নন লিনিয়ার কার্ভ, এই নন লিনিয়ার কার্ভের আমরা যদি dy dx বার করি সেটাই হবে ট্যানজেন্ট। কোন বিন্দুতে? না xy বিন্দুতে। কারণ আমরা শুধু যদি dy dx বার করি তাহলে xy বিন্দুতে ট্যানজেন্ট বেরোবে। তো এবারে আমরা এটা করে নিই, তাহলে y is equals to x স্কোয়ার প্লাস 3x প্লাস 4। এখন দেখো আমি আবার বলছি যে আমরা dy dx সরাসরি না বার করে, আমি আগের দিনও বলেছিলাম যে y এর পরিবর্তনটাকে আলাদা করে বার করব, x এর পরিবর্তনটাকে আলাদা করে বার করব। তাহলে সুবিধা হচ্ছে যে ফিজিক্সের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেখানে কিন্তু তুমি অনেক সুবিধা পাবে। তো আমি y এর যদি ডিফারেন্সিয়েশন করি, y এর ডিফারেন্সিয়েশন কত? দেখো এর সামনে কিছু নেই মানে 1 আছে, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমাদের নিয়মটা, আমাদের ফর্মুলাটা কী ছিল? y is equals to a x to the power n যদি থাকে, তাহলে পরে এইটার ডিফারেন্স মানে y এর মানে এইটার ডিফারেন্সিয়েশন আমরা dy এর সাপেক্ষে কী করেছিলাম? তার মানে এইটা সামনে চলে এসেছিলো, এটা ছিল nটা সামনে এলো, x to the power n minus 1, অর্থাৎ পাওয়ারটা এটা হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা যখন এটাকে একসঙ্গে লিখলাম dy dx, আমরা যদি এরভাবে লিখি যে y এর পরিবর্তনটা আলাদা করে এটা, তো y এর যদি হয় তাহলে y মানে কি? এর পাওয়ার 1 আছে, এখানে 1 আছে, তার মানে একটা থাকলো, এই একটাও চলে এলো, y টু দি পাওয়ার 1 মাইনাস 1। এবার যেহেতু y এর পরিবর্তন হলো তাই আমরা এখানে একটা dy লিখব। অনুরূপভাবে এইটার ক্ষেত্রে আমরা কি লিখব? এটা এলো আর এই nটা সামনে চলে এলো, এবার x টু দি পাওয়ার n মাইনাস 1, আর যেহেতু x এর পরিবর্তন হচ্ছে তাই আমরা এখানে একটা dx লিখব। এইবারে তাহলে এটা কি দাঁড়ালো?
না এটাই দাঁড়ালো, এটা 1, ওয়াই টু দি পাওয়ার 0, তার মানে 1, তার মানে ডিওয়াই সমান দাঁড়ালো এ এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ডিএক্স। এই ডিএক্সটাকে যদি তুমি এদিকে নিয়ে চলে আসো তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমরা লিখতে পারি এ এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ এই ফর্মুলাটা এখন যদি সরাসরি না এখানে না চলে এসে আমরা কিভাবে এলো যদি একটু দেখে নিই তাহলে আমাদের পরে কাজে লাগবে। এখানে সরাসরি লিখলেও কোনো ক্ষতি নেই, আমি জাস্ট এটা একটু টেকনিকটাকে বললাম। এবার দেখো আমরা যদি এখানে সরাসরিই বার করে ফেলি বা আমরা যদি এই পদ্ধতিতেই বার করি তাহলে ওয়াইয়ের পর এটা কী হবে আগের মতো ডিওয়াই এক্স স্কোয়ারটার ডিফারেন্সিয়েশন কী হবে, এই 2টা সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইন্টু ডিএক্স। আবার এটা কি হবে, এটা হবে প্লাস 3, এক্সের পাওয়ার এখানে 1 আছে তাহলে ইন্টু 1 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, আমরা বলেছিলাম ডি ডিএক্স অফ কনস্ট্যান্ট মানে দ্যাট ইজ ইকুয়াল টু 0, তার মানে এখানে একটা ডিএক্স হবে যেহেতু এক্সের পরিবর্তন হচ্ছে। তাহলে ডিওয়াই সমান কি দাঁড়ালো 2x, এই 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 2x ডিএক্স, প্লাস এটা হলো 3x টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0, তার মানে এক্সট্রা থাকছে না 3 ইন্টু ডিএক্স। এবার ডিএক্সটা যদি আমি কমন নিই অর্থাৎ আমি লিখতে পারি 2x প্লাস 3, আর এটা হলো ডিএক্সটা কমন নিলাম, তাহলে ডিওয়াই ডিএক্স আমরা কি লিখতে পারবো 2x প্লাস 3। তা ডিওয়াই ডিএক্স মানে কি, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ট্যান থিটা, তার মানে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ট্যান থিটা, তার মানে এটাই ট্যানজেন্ট আর এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে এটা গ্রেডিয়েন্ট কোন বিন্দুতে না এক্স ওয়াই বিন্দুতে, এটা ডিওয়াই যে কোনো বিন্দু এটা। এইবারে আমায় যখন পার্টিকুলার বিন্দুটা এখানে বলে দিচ্ছে 1 2, পার্টিকুলার বিন্দুটা যখন বলে দিচ্ছে তাহলে এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 2, এখানে তো ওয়াই তো নেই, ডান দিকে ভ্যালু ওটা বসাবো, তাহলে এখানে এক্সের ভ্যালু, তার মানে আমি এখানে যদি লিখি যে ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট 1 2, 1 মানে এক্সের মান আর 2 ওয়াই নেই, তাহলে এখানে তো ওয়াই নেই, তাহলে এখানে আমি লিখবো 2 ইন্টু 1 প্লাস 3, তার মানে 2 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 5। তার মানে এই যে আমার প্রবলেমটা ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অন দ্য কার্ভ y is equals to x square plus 3x plus 4 at 1 2, তার মানে এই বিন্দুতে এই কার্ভের ওপর যে ট্যানজেন্ট হবে বা তার যে হচ্ছে নতি হবে সেই নতির মান কত না, নতির মান হচ্ছে 5। কারণ আমরা তাহলে কি করলাম না, তাহলে y ফাংশনটাকে লিখলাম, লেখার পর ডিওয়াই ডিএক্স বার করে নিলাম, বার করে নেওয়ার পর যে বিন্দুতে আমাকে বলেছে সেই বিন্দুর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে যে এটা আমি পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের আমি প্রথম এক্সাম্পল একটা তোমাদের আমি দিলাম। এবার দ্বিতীয় এক্সাম্পল তাহলে এটা আমি মুছে দিই। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে কোনো একটি কণা, আমি এখানে এক্সাম্পল 2 হিসাবে লিখছি, আমি বাংলাতেই লিখছি এক্সাম্পল 2। আচ্ছা, কোনো চলমান কণার সরণ সময়ের সাথে s is equals to 4.9 t স্কোয়ার প্লাস 27টি অনুযায়ী পরিবর্তন হয়, এই অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে ওই কণার প্রাথমিক বেগ ও ত্বরণ কত হবে,
প্রাথমিক বেগ ও ত্বরণ কত হবে? হয়েছে? আমি যদি এটা করি, আবার এটা লিখতে পারি 3 সেকেন্ড পর উহার বেগ কত হবে। আমি যদি এই প্রবলেম সলভ করি, আমার একবার প্রবলেমটা দেখে নিই। কোনো চলমান কণার সরণ সময়ের সাথে, তোমরা ক্লাস 10 বা 9 পড়েছো, সরণ সময়ের সাথে নিম্নরূপে পরিবর্তন, অর্থাৎ এস হচ্ছে সরণ, আর 4.9 ইন্টু টি স্কোয়ার প্লাস 27 টি হচ্ছে টাইম, এই অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে ওই কণার প্রাথমিক বেগ ও ত্বরণ কত? আর তারপর একটা প্রশ্ন আছে, 3 সেকেন্ড পরে উহার বেগ কত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সরণের সঙ্গে সময়ের সম্পর্কটা আমি যদি বলি, এখানে বার করতে বলা হয়েছে আমাকে বেগ কাকে বলে? বেগ কাকে বলে না, সরণ পরিবর্তনের হারকে বলা হয় বেগ। তাহলে সরণ পরিবর্তনের হারকে বেগ বলা হয়, তাহলে এটাকে আমরা অঙ্কের ভাষায় কি করে লিখব? ঠিক একটু আগেই দেখো আমি বলছিলাম যে ডিওয়াই ডিএক্স মানে কি। ডিওয়াই ডিএক্স এর অর্থ কি না, ডিওয়াই ডিএক্স এর অর্থ হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তাহলে বেগের সংজ্ঞা অনুযায়ী কি বলেছি, সরণের সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার। তাহলে সময়ের সাপেক্ষে, যে সাপেক্ষে সে তলায় থাকবে, আর সরণ হচ্ছে এস, তাহলে সরণের পরিবর্তন কত হবে? ডিএস ডিটি। তার মানে ডিএস ডিটি এটা হচ্ছে সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার। তার মানে এটাই তো বেগ। তাহলে পরে আমরা এইভাবে লিখতে পারি যে এস সমান 4.9 টি স্কোয়ার প্লাস 27 টি। অতএব ডিএস সমান, আমি সে আগের মতো লিখতে পারি, ডিএস সমান ওই যে এস এর ডেরিভেটিভ ডিএস 4.9, এটা থাকলো 2টা সামনে চলে আসবে, 4.9 ইন্টু 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 2 ইন্টু টি এর পরিবর্তন হচ্ছে বলে ডিটি, প্লাস 27 টি টু দি পাওয়ার, এই 1টা সামনে চলে আসবে, তাহলে 1 মাইনাস 1 ইন্টু ডিটি। তাহলে ডিএস সমান কত হলো? 4.9, তার মানে 9 দুগুণে 18, 19, তার মানে 9.8 টি 2 মাইনাস 1 টি ডিটি প্লাস 27 টি টু দি পাওয়ার 0 ইন্টু ডিটি। তাহলে ডিটিটা কমন নিলে, এদিকে নিয়ে এলে, তাহলে কী হবে? ডিএস ডিটি সমান 9.8 টি প্লাস 27। এখন এই ডিএস ডিটি সমান আমরা কি লিখতে পারি? তাহলে বেগ ভি সমান আমরা কি লিখতে পারি? ডিএস ডিটি সমান হচ্ছে 9.8 টি প্লাস 27। এবারে তোমায় কি বলেছে না, প্রাথমিক বেগ। প্রাথমিক মানে কি? মানে শুরু, অর্থাৎ শুরু। আবার কি শুরুকে অঙ্কের ভাষায় কি বলে? টি সমান 0। অর্থাৎ অঙ্কের ভাষায় যেখান থেকে শুরু হয় সেখানে টাইম কত? 0। তাই জন্য এবার আমাদের বেগ বেরোলো এটা যে কোনো সময়। তাহলে প্রাথমিক বেগ কত হবে? প্রাথমিক বেগ আমি যদি ইউ লিখি, ভিও লিখতে পারি, একই কথা। ইউ সমান 9.8 ইন্টু 0 প্লাস 27, তার মানে শুধু 27। এবার একক থাকলে এককটা লিখবে। তার মানে প্রাথমিক বেগ হলো 27। এটা গেল বেগ। তার মানে আমরা কি করলাম দেখো, আমাদের সরণ দেয়া আছে, আমরা তার ডেরিভেটিভ করলাম, তাহলে বেগ পেলাম। এবারেতে বেগের এবার কোন টাইমে বলেছে, এবার যদি আমি এর সঙ্গেই বলছি, এবার যদি 3 সেকেন্ড পরে ওর বেগ বার করতে হতো, তাহলে টি এর জায়গায় 0 না বসিয়ে কত বসাতাম? 3 বসাতাম। তাহলে যেটা বেরোতো সেটাই হচ্ছে বেগ। তখন প্রাথমিক বেগ নয়, তাহলে 3 সেকেন্ড পরে বেগ তখন সেটা হতো। এবার যদি ত্বরণ বার করতে বলে, তাহলে দেখো ত্বরণ কাকে বলে? সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে যদি ত্বরণ বলে, তাহলে এটাকে অঙ্কের ভাষায়, আমি এটা মুছে দিচ্ছি, তাহলে অঙ্কের ভাষায় এটাকে আমরা কিভাবে লিখব না, আমি এটা একটা বেগ, এটা মনে রাখো, 9.8 টি প্লাস 27। তার মানে বেগ
ভি ভি সমান 9.8t প্লাস 27। এবার দেখো লক্ষ্য করে, তাহলে ডিভি ডিটি মানে কি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তাহলে এটাকে আমরা কি বলবো? ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, অ্যাক্সেলারেশন। তাহলে এ সমান, এবার এটার ডেরিভেটিভ করবে, সরাসরি করছি, টি এর ডেরিভেটিভ মানে এটা 1 আছে, 1টা সামনে চলে আসবে, তার মানে শুধু 9.8, আর এটা শুধু প্লাস 27, টি নেই, তার মানে এটা কনস্ট্যান্ট, তার মানে শুধু হলো 9.8, তার মানে ত্বরণ হলো 9.8। এবার যদি একক থাকে তো একক বসাবে, তাহলে 9.8 হচ্ছে ত্বরণ। এখানে লক্ষ্য করে দেখো, এই ত্বরণের সঙ্গে কিন্তু কোনো টাইমের সম্পর্ক নেই, অর্থাৎ তার মানে ত্বরণটা সময়ের সাথে পরিবর্তন হয় না, সময়ের ত্বরণের মানটা কিন্তু ধ্রুবক। তার মানে আমরা কি বলবো? সারা যাত্রাপথেই এই ত্বরণটা ছিল, তার মানে এটাকে আমরা কি বলবো? সমত্বরণ। তার মানে বস্তুটা সমত্বরণে যাচ্ছে, তার মানে কণার প্রাথমিক ত্বরণও যা হবে, আর যদি আমি এখানে প্রশ্ন রাখতাম যে 3 সেকেন্ড পরে ওয়ার ত্বরণ কত হবে, ওটাই হবে, কারণ সময়টা দেখো এ সমান 9.8, দেয়ার ইজ নো টি হেয়ার, এখানে কোনো টি নেই, তার মানে সময়ের ওপর নির্ভর করে না, তার মানে সবসময় এটা থাকবে, তার মানে থ্রু আউট দ্য মানে ট্যুর অর থ্রু আউট দ্য ট্রাভেল, এই পুরো সব সময়তেই হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটা একটা এক্সাম্পল আমি তোমাদের দিলাম, আর এক্সাম্পল আমি এই মুহূর্তে আর দিচ্ছি না, কারণ সময়টা অনেকটাই গেল। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তাহলে অবশ্য হ্যাঁ, একটা ইন্টিগ্রেশনের একটা ইয়ে দিলে ভালো হতো এক্সাম্পল, তাহলে একটা ইন্টিগ্রেশন একটা এক্সাম্পল দিই, দেখা যাক কতটা টাইম লাগে। এটা মুছে দিই। দেখো, একটা ইন্টিগ্রেশনের প্রবলেম দিচ্ছি আমি, এক্সাম্পল আছে এখানে লিখছি, কোনো কণার যে কোনো সময় বেগ ভি সমান, বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, কোনো কণার যে কোনো সময়ে বেগ ভি সমান 2t প্লাস 3t স্কোয়ার, মানে সময় বেগ সমান এটা সময়ের সাথে মানে এরকম পরিবর্তন হয়, ভি ইজ ইকুয়ালস টু এটা। ঠিক আছে, তাহলে 3 সেকেন্ড পর ওই কণার সরণ কত হবে? সরণ কত হবে? দেখো লক্ষ্য করে, এখানে আগের বার সরণ দেয়া ছিল, আমি বেগ বার করছিলাম, তার মানে সরণের পরিবর্তনের হার বার করছিলাম, তার মানে সেই জন্য তখন ডিএসডিটি বার করছিলাম, তার মানে রেট বার করছিলাম, রেট চেঞ্জ বার করছিলাম। এখন কিন্তু সরণ পরিবর্তনের হারটা দেয়া আছে, আমাকে সরণটা বার করতে হবে, তাহলে আমি উল্টোটা, অর্থাৎ আমি বলেছিলাম যে ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, তাহলে ভি তার মানে সরণ পরিবর্তনের হার, তাহলে আমি কি লিখব? তাহলে ভি সমান 2t প্লাস 3t স্কোয়ার। এবার ভি সমান আমি কি লিখতে পারি? সরণের টার্মে ডিএসডিটি, তাহলে ডিএসডিটি সমান 2t প্লাস 3t স্কোয়ার। অতএব ডিএস সমান আমরা লিখতে পারি 2t প্লাস 3t স্কোয়ার ইন্টু ডিটি, এই ডিটিটার সঙ্গে গুণ হয়ে গেল। এবারে ইন্টিগ্রেটিং বোথ সাইডস। কেন ইন্টিগ্রেটিং বোথ সাইডস? কারণ ডিএস আছে, আমি এস বার করব। এবার কতক্ষণ, এবার কত সরণটা বার করব, তাহলে সরণটা আমি জানি না, তাহলে এস ধরবো, তাহলে আমি ধরে নিচ্ছি প্রাথমিক অবস্থায় সরণ ছিল 0, তাহলে আমরা ইন্টিগ্রেশন ডিএস মানে কি মোট সরণ বেরোবে, এটা এদিকে ইন্টিগ্রেশন করলাম, শুরুতে সরণ হচ্ছে 0, আর পরে সরণ কত হবে ওই 3 সেকেন্ড সময়, সেটা হচ্ছে আমরা এস লিখলাম, ইজ ইকুয়ালস টু, এদিকে ইন্টিগ্রেশন করলাম, এদিকে শুরু থেকে বলছে 3 সেকেন্ড পরে, তাহলে 0 টু 3, এদিকে টি আছে, তাহলে 3টা কত হলো 0 টু টি। এবারে পুরো ইন্টিগ্রেশনের ভেতরে 2t প্লাস 3t স্কোয়ার ইন্টু ডিটি। এবার এটা আমি ইন্টিগ্রেশন লিখতে পারি 0 টু এস ডিএস, এটা ভেঙে লিখছি 0 টু 3, ইন্টিগ্রেশন ফ্রম 0 টু 3 2t dt
প্লাস ইন্টিগ্রেশন 0 to 3 t² dt। এবার এইদিকে করছি দেখো, তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন কত হয় এস, যেমন আগের বার এস এর ডিফারেন্সিয়েশন হয়েছিল ডিএস, তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন কত হবে এস। তাহলে এদিকটা আমি লিখলাম এস, লিমিট কত 0 থেকে এস, তার মানে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে 0 এখানে এস, ইজিকলস টু, এটাকে বলা হয় আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, ইজিকলস টু এবার 0 to 3, এবার এর ইন্টিগ্রেশন করব 2t dt। ডিটিটা দিয়েছি কেন, এটা টি ইন্টু ডিটি, ডিটি কিন্তু দিয়েছি টি এর ইন্টিগ্রেশন হবে বলে, তাহলে 2 এর তো কোনো পরিবর্তন হয় না, তাই 2টা আমি এখানে বাইরে দিলাম। এবারে t⁻1 আছে, দেখো সেই ইন্টিগ্রেশনের ফর্মুলায় যদি খেয়াল করো তাহলে 2টা 1 আছে, তাহলে কি হবে না এখানে টি ইন্টু, এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে যেমন পাওয়ার থেকে 1 বাদ দেওয়া হয়েছিল, এখানে পাওয়ারের সঙ্গে 1 যোগ করা হবে, বাই নিচেও হবে 1 + 1, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, দেখবে ফর্মুলায় আছে। আর এর লিমিট কত 0 to 3, এই যে 3 সেকেন্ডে, প্লাস এটা কত প্লাস, এখানে জায়গা নেই এটা লিখছি, তাহলে 3টা বাইরে এলো, তাহলে t² আছে, এর ইন্টিগ্রেশন কত হবে, এর ইন্টিগ্রেশন হবে t2 + 1 বাই নিচেও হবে 2 + 1, ইন্টিগ্রেশন লিমিট কত 0 to 3। তাহলে পরে এইবার এই যে এবার বাঁ দিকটা, এটা ডান দিক, বাঁ দিকটায় এস আছে 0 to 3, এটা নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিটটা বসাবো মাইনাস লোয়ার লিমিটটা, তাহলে এস এর জায়গায় এস এর মান এস বসালে কত হয় এস মাইনাস এস এর মান এই মানটা বসাবো 0, তার মানে এটা হলো এস মাইনাস 0 ইজিকলস টু এটা 2 ইন্টু, এটা কত হলো 2 ইন্টু, এটা হলো t²/2 0 to 3, এটা হলো 3 ইন্টু, এটা হলো t³/3 0 to 3, তাহলে এখানে s মাইনাস 0 মানে s, এবার 2 ইন্টু, এবার এই 2টা যেহেতু কনস্ট্যান্ট এটা বেরিয়ে আসবে, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে t² এর লিমিট হচ্ছে, আমি একবারে যদি করি তাহলে t² এর লিমিট হচ্ছে 0 to 3, তাহলে প্রথমে 3 লিমিটটা বসাবো, তাহলে t এর মান 3 বসালাম ইন্টু স্কোয়ার মাইনাস টি এর মান তারপরে 0 বসালাম ইন্টু স্কোয়ার প্লাস এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে t³ এটা 0 to 3, তাহলে প্রথমে টি এর মান 3 বসাবো, তাহলে 3⁻³ মাইনাস 0⁻3, তার মানে s ইজিকলস টু এটা কত হলো 9 প্লাস এটা 0 স্কোয়ার 0, আর এটা হলো 3 9 3 ইন্টু 3 ইন্টু 3 27 মাইনাস 0, তার মানে 0, তার মানে 9 আর 27 27 36, তার মানে স্মরণ হলো কত 36। তার মানে কোনো একটা কণার বেগ যদি সময়ের সাথে এরকমভাবে রিলেটেড হয়, তাহলে ওই কণাটার 3 সেকেন্ড পর তার স্মরণ কত হবে এস ইজিকলস টু, এটা ধরো যদি আমি বেগের একক থাকতো মিটার পার সেকেন্ড, তাহলে নিশ্চিতভাবেই স্মরণের একক হতো মিটার। তো আমরা দেখো ইন্টিগ্রেশনের প্রয়োগ আমি কিভাবে করলাম, আমি জাস্ট এটা দেখালাম জাস্ট টোকেন, তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করলে আমরা যখন এরপরে কাইনেমেটিক্স পড়ব তখন এর অ্যাপ্লিকেশান প্রচুর হবে এবং তখন আরও খুব ভালো করে আমরা বুঝতে পারবো। তাহলে এটা দেখলাম আমরা ইন্টিগ্রেশনের একটা এক্সাম্পল। এইবারে আমরা একটা নতুন বিষয়ে আসব, আমি তার আগে প্রথমে এটা একটু মুছে দিচ্ছি। এবারে আমরা আসবো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, DIFFEREN ডিফারেন্সিয়েশন, অর এটাকে আমরা বলি ডাবল ডিফারেন্সিয়েশন, DOUBLE ডাবল ডিফারেন্সিয়েশন। তার মানে কি, তার মানে ধরো y ইজিকলস টু যদি fx হয়, তাহলে প্রথম যদি ডিফারেন্সিয়েশন করি তার মানে y হচ্ছে ডিপেন্ডেন্ট, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে dy dx, এটা dy dx একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। এটাকে আমরা অনেক সময় y1 দিয়েও লিখি, বা অনেক সময় আমরা y ড্যাশ মানে y প্রাইম একটা প্রাইম দিয়ে লিখি, y1 দিয়ে লিখি, dy dx, তার মানে এটাকে আমরা লিখব f প্রাইম x, মানে একবার ডিফারেন্সিয়েশন করলে
এইবার যদি এইটার আবার ডিফারেন্সিয়েশন করি, তার মানে ওয়াই প্রাইম সমান এইটা, বা ওয়াই ওয়ান সমান এইটা, বা ডিওয়াই ডিএক্স সমান এটা, তাহলে তখন যে ডিফারেন্সিয়েশনটা হবে দুবার ডিফারেন্সিয়েট করলে তখন তাকে বলা হবে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। যেমন আগের একটা অঙ্কের যে এক্সাম্পল আমি দেখালাম, প্রথমে সরণ ছিল, সেখান থেকে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, সেখানে কি পেলাম? বেগ পেলাম। আবার তারপরে ডিফারেন্সিয়েশন করলাম তাকে, তাহলে কি পেলাম? ত্বরণ পেলাম। তার মানে কি আমরা বলতে পারি না যে সরণের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে বেগ আর সরণের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হচ্ছে ত্বরণ? একইভাবে আমরা এটা যদি অঙ্কের ভাষায়, তাহলে ওয়াই প্রাইম মানে ওয়াই প্রাইম ইজিক্যালস টু ওয়াই ওয়ান, একইভাবে এটা ভাষায় লেখা হয়, এটা ডিওয়াই ডিএক্স এটা। তাহলে এইটা যখন সেকেন্ড অর্ডার করবো, সেকেন্ড অর্ডার, তখন এটা লিখবো ওয়াই প্রাইম, এই ওয়াই ডবল প্রাইম, এটা লিখবো ওয়াই টু দিয়েও লেখা যায়। আর এইটা লেখার নিয়ম হচ্ছে ডি টু ওয়াই মানে ডি টু, ডি স্কোয়ার নয়, ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এটা মানে একই, এটাও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটাও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা মানে লেখার আলাদা আলাদা মানে পদ্ধতি আর কি। ওয়াই ডবল প্রাইম ওয়াই টু বা ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার ইজিক্যালস টু, এটাকে আমরা লিখবো এফ ডবল প্রাইম এক্স। তো এইটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কিন্তু প্রয়োগ আমি আর নতুন করে এক্সাম্পল দেবো না, এই কারণে আমি কারণ হচ্ছে যে এটা করতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমি এটার অ্যাপ্লিকেশান একটা দেখাতে চাইছি। আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটার এই জন্যই আমি এটা তোমাদের কাছে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আজ আলোচনা করব, সেটা হচ্ছে যে ফিজিক্স এটা বারবার আসবে, যেটা হচ্ছে যে কোনো একটা কার্ভের যদি সেটা নন লিনিয়ার কার্ভ হয়, তাহলে কোথায় ম্যাক্সিমাম ভ্যালু হবে, সেই ম্যাক্সিমাম ভ্যালু কত, কোথায় মিনিমাম ভ্যালু হবে সেই ফাংশনের, সেইগুলো বার করার ক্ষেত্রে আমার কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কাজ করব। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভও লাগবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও লাগবে। তো তাই আমি এখন যে আলোচনা শুরু করছি, পরের আলোচনা, এটা জাস্ট দুবার ডিফারেন্সিয়েশন, তাই সেখানে লেখার পদ্ধতিটা একটু মনে রাখবে। এইবারে আমরা ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন আমরা কীভাবে বার করব সেটা আমি দেখাচ্ছি, মুছে দিচ্ছি। ম্যাক্সিমাম অর মিনিমাম, যে কোনোটা, মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন, তো মনে করো ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ আর মিনিমাম মানে সর্বনিম্ন। তো মনে করো আমি এটা একটা ফাংশন নিলাম ওয়াই ইজিক্যালস টু এফ এক্স। তো ধরো এটাকে আমি তর্কের মানে জাস্ট ধরে নাও যে এটাকে আমি যখন গ্রাফে প্লট করছি, এরকম একটা গ্রাফ আসছে, ধরে নাও, ধরো গ্রাফটা এরকম একটা গ্রাফ, এদিকে এক্স আর এদিকে হচ্ছে ওয়াই বা এফ এক্স, ওয়াই, এই যে ওয়াই ইজিক্যালস টু এফ এক্স এটা। তার মানে তুমি লক্ষ্য করে দেখো এই যে গ্রাফ বা এই যে কার্ভটা, এর নেচারটা কি। যদি আস্তে আস্তে এক্সের মানটা তুমি বাড়াও, দেখো এইখান থেকে যদি শুরু করো, দেখো ক্রমশ মানটা কিন্তু বাড়ছে, বাড়তে 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 এই পয়েন্টে এসে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছালো, ওয়াইয়ের ভ্যালুটা হয়ে গেল ম্যাক্সিমাম। তার মানে এই পয়েন্টে এসে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্স, ওয়াই ম্যাক্স মানে ওয়াইয়ের ভ্যালুটা ম্যাক্সিমাম। সিমিলারলি এরপর থেকে লক্ষ্য করো আবার ওয়াইয়ের ভ্যালুটা কমতে শুরু করেছে, কমতে কমতে এইখানে এসে একটা বিন্দু পাওয়া গেল যেখানে ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে সব থেকে কম বা ওয়াই মিন। তো এই যে ম্যাক্সিমাম ভ্যালু কোন এক্সের ভ্যালুতে পাওয়া যাচ্ছে, কিংবা এই যে মিনিমাম ভ্যালু ওয়াইয়ের কোন এক্সের ভ্যালুতে মিনিমাম ভ্যালু আমরা পাচ্ছি, আজকের আমাদের আলোচ্য বিষয় কিন্তু সেটাই। এখন এই বিষয়টা একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি এই বিভিন্ন বিন্দুতে, আমি 2-3টে বিন্দুতে দেখাচ্ছি, ধরো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তুমি যদি এই পয়েন্টে ডিওয়াই ডিএক্স বার করো, তার মানে ট্যানজেন্ট বার করবে, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে তার থিটা। তার মানে লক্ষ্য করো যদি এইখানে আমি যদি এইটার সমান্তরাল একটা সরলরেখা নিই, তাহলে এই কোণটা করছে।
অনুরূপভাবে এইখানে যদি ট্যানজেন্ট আঁকা হয় তার হচ্ছে এই কোণটা করছে, কিন্তু আমি এখানে আঁকার একটুখানি সমস্যা হচ্ছে, যাই হোক, কিন্তু তোমরা বুঝতেই পারছো যেটা যেহেতু নন লিনিয়ার কার্ভ, এখানে প্রতিটা বিন্দুতে, এখানে একটু ভালো বড় করে আঁকলে বোঝা যেত, প্রত্যেকটা বিন্দুতে থিটার মান কিন্তু আলাদা। এবং তুমি লক্ষ্য করো যত দূরে যাবে থিটাটা আরও দূরে গিয়ে এক্সের সঙ্গে মিট করবে। তার মানে কি? তার মানে θ1 ইজ গ্রেটার দেন θ2। যত এইখান থেকে, তার মানে যত এই কার্ভটার এই দিকে যেতে থাকবে তত থিটার ভ্যালুটা কমবে, তার মানে ট্যান থিটার ভ্যালুটাও কমবে। কিন্তু লক্ষ্য করে দেখো এই কোণগুলো কিন্তু সূক্ষ্ম কোণ, অর্থাৎ ধনাত্মক। তার মানে তুমি যত এই কার্ভের এই দিক থেকে এই ম্যাক্সিমামের দিকে যেতে চাইছো তত লক্ষ্য করে দেখো যে এর কিন্তু ট্যান থিটার মানটা ক্রমশ কমছে। ধনাত্মক মানই আছে কিন্তু কমছে, কারণ এটা সূক্ষ্ম কোণ, ট্যান থিটা ধনাত্মক। কমতে কমতে একবারে ম্যাক্সিমাম পয়েন্টে কত, ম্যাক্সিমাম পয়েন্টে তুমি লক্ষ্য করে দেখো এরকম আমরা এটা হবে ট্যানজেন্টটা, তার মানে ম্যাক্সিমাম পয়েন্টে থিটার মান কত, এটা কত 0 ডিগ্রি, তার মানে ট্যান থিটাটাও হবে 0, ট্যান থিটাটাও হবে 0। তার মানে এই ম্যাক্সিমাম পয়েন্টে ট্যান থিটা 0, ট্যান থিটা মানে ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্সটা 0 হলো। তার মানে বিভিন্ন বিন্দুতে আমরা যদি ডিওয়াই ডিএক্স বার করি এদিক থেকে, আমরা দেখব ডিওয়াই ডিএক্স এর মানটা ধনাত্মক, এই প্রান্তটা ম্যাক্সিমামের এই প্রান্তে এটা ধনাত্মক, কিন্তু ক্রমশ মানটা কমছে, কমতে কমতে ম্যাক্সিমাম পয়েন্টে এসে 0 হয়ে গেল। এরপরে যদি তুমি এই বিন্দুগুলোর দিকে আস্তে আস্তে এই যখন এটাকে ক্রস করে চলে যাচ্ছ ম্যাক্সিমাম পয়েন্টটাকে, তখন তুমি লক্ষ্য করো এইখানে যদি ট্যানজেন্ট আঁকো তাহলে এখানে এর মানটা কোনটা, এইটা, আবার এখানে এই মানটা কোনটা, এইটা। এখানেও কিন্তু দেখো থিটার মানগুলো, এগুলো আঁকার জন্য একটু সমস্যা হচ্ছে বুঝতে, এখানেও কিন্তু থিটার মানগুলো কিন্তু ক্রমশ বাড়ছে। তার মানে এখানে থিটার মানটা কি হচ্ছে না, এখান থেকে ধনাত্মক মান আছে, ধনাত্মক মান কমতে কমতে 0 হলো, তারপরে আস্তে আস্তে আরও ট্যান থিটার মান কমতে কমতে এখানে এদিকটা আসছে কিন্তু ঋণাত্মক। এখানে দেখো এই সূক্ষ্মকোণের এই সূক্ষ্মকোণের মান হচ্ছে এই কোণটার মান হচ্ছে স্থূলকোণ, স্বাভাবিকভাবে ট্যান থিটা ঋণাত্মক, তার মানে 0 থেকে ঋণাত্মক হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম পয়েন্টের আগে হচ্ছে যে ডিওয়াই ডিএক্সটা হচ্ছে ঋণাত্মক, ধনাত্মক, ম্যাক্সিমাম পয়েন্ট ক্রস করে গেলে ঋণাত্মক, আর ম্যাক্সিমাম পয়েন্টে হচ্ছে 0। ঠিক একইভাবে আমরা যদি মিনিমাম পয়েন্টটাকে লক্ষ্য করি, আমরা দেখব এই মিনিমাম পয়েন্টে আসার আগে তুমি লক্ষ্য করো এখানেও যদি প্রত্যেকটা বিন্দুতে তুমি হচ্ছে যদি নাও, তাহলে দেখো এগুলো মাইনাস, এদিক থেকে মাইনাসে আসছে মাইনাস, এইখানে এসে এর ট্যান থিটাটা কত, এর ট্যান থিটাটা কিন্তু 0। তার মানে মিনিমাম পয়েন্টে এসেও ডিওয়াই ডিএক্স 0। আবার এইখানে যখন আসবে এর যখন ট্যান বার করবে, এইবার লক্ষ্য করে দেখো এই কোণটা কত, আবার সূক্ষ্মকোণ, এই কোণটা কত, আবার সূক্ষ্মকোণ, অর্থাৎ তখন এটা সূক্ষ্মকোণ, তার মানে এটা ট্যান থিটা ধনাত্মক। তার মানে লক্ষ্য করো যে মিনিমাম পয়েন্টে আসার আগে পর্যন্ত, মিনিমাম পয়েন্টে আসার আগের অংশটায় ট্যান থিটা হচ্ছে ঋণাত্মক। তার মানে এখানে 0 হয়েছিল, এদিকে আস্তে আস্তে মিনিমামের দিকে যখন আসছে ঋণাত্মক 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 হতে হতে এখানে কমছে, বাড়ছে, বাড়তে 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 এখানে 0 হলো, কারণ মাইনাসের থেকে 0 বড়, এখানে 0 হলো, 0 থেকে এইবার এদিকে কিন্তু ভ্যালুগুলো আসছে ধনাত্মক। তাহলে প্রথম যে পয়েন্ট আমরা এখানে দেখলাম, ম্যাক্সিমাম এবং মিনিমাম ওয়াইয়ের এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে কিন্তু ডিওয়াই ডিএক্স হচ্ছে 0, অর্থাৎ ডিওয়াই ডিএক্স মানে কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে আমি যদি এইটা ফাংশন থাকে, এইটা যদি y ইজিক্যালস টু fx হয়, তাহলে অ্যাট মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম পয়েন্ট ডিওয়াই ডিএক্স ইজিক্যালস টু 0 হবে। তার মানে আমরা y প্রাইম ইজিক্যালস টু 0 হবে, এখানেও 0, এখানেও 0। তার মানে যদি কোনো একটা ফাংশনের ইন্ডিপেন্ডেন্টের সাপেক্ষে ডিপেন্ডেন্টের যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করা হয়, তাহলে উভয় ক্ষেত্রেই হচ্ছে 0 হবে। তার মানে আমি বুঝতে পারলাম সেটা হয় মিনিমাম বিন্দু হবে, মানে মিনিমাম ভ্যালুর বিন্দু, না হলে ম্যাক্সিমাম ভ্যালুর বিন্দু। এবারে কি করে আইডেন্টিফাই করব যে কোনটা মিনিমাম কোনটা ম্যাক্সিমাম? দুটো ক্ষেত্রেই কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0। এইবার লক্ষ্য করে দেখো যে সেকেন্ড অর্ডার, এইবার
এইবার যদি আমরা ম্যাক্সিমাম পয়েন্টের যদি আমরা বার করতে চাই, দুটোই জিরো হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা? না, ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে, তুমি লক্ষ্য করে দেখো, যখন এইখানে আসছে তখন জিরো, কিন্তু এই দিকে যখন আসছে ঋণাত্মক, তার মানে ট্যানজেন্টের পরিবর্তনটা কেমন হচ্ছে, বা গ্রেডিয়েন্টের পরিবর্তনটা কেমন হচ্ছে? গ্রেডিয়েন্টের পরিবর্তনটা হচ্ছে ডিক্রিজিং। তাহলে গ্রেডিয়েন্টের পরিবর্তনকে আমরা কি লিখব? গ্রেডিয়েন্ট তো হচ্ছে এম, গ্রেডিয়েন্ট হচ্ছে এম, তার মানে ডিওয়াই ডিএক্স। তাহলে তার পরিবর্তন হচ্ছে ডিএম ডিএক্স। তাহলে ডিএম, এম এর ভ্যালু, তার মানে ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, তার মানে কি হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু, সরি ডি টু ওয়াই ডিএক্স টু। তার মানে এটা কি, একটু আগেই দেখলাম এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তার মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো হলো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটার ভ্যালু কমছে, জিরো থেকে কমা মানে কি ঋণাত্মক। তার মানে আমরা ডিওয়াই ডিএক্স দুটো ক্ষেত্রেই জিরো পাচ্ছি, ম্যাক্সিমাম এবং মিনিমামে। কিন্তু যদি আমরা ডিওয়াই ডিএক্স এর আবার ডেরিভেটিভ করি, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি, তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে আমরা দেখব ডিওয়াই ডিএক্সটা নেগেটিভ হচ্ছে। অনুরূপভাবে আমরা বলতে পারি, এখানে দেখো ঋণাত্মক ছিল, এখানে জিরো, এদিকে পজিটিভ, অর্থাৎ এখানে যদি এম এর পরিবর্তনটা বা ডিওয়াই ডিএক্স এর পরিবর্তনটা করি, তাহলে এখানে কিন্তু ধনাত্মক হচ্ছে। তাহলে মিনিমাম আর ম্যাক্সিমাম দুটো পয়েন্টই ডিওয়াই ডিএক্স জিরো। এইবারে আমরা লিখব অ্যাট ম্যাক্সিমাম পয়েন্ট ডি টু ওয়াই ডিএক্স টু ইজ ইকুয়ালস টু, আচ্ছা ইজ ইকুয়ালস টু লেস দেন জিরো, তার মানে নেগেটিভ। আর অ্যাট মিনিমাম পয়েন্ট হচ্ছে অ্যাট মিনিমাম পয়েন্ট ডি টু ওয়াই ডিএক্স টু ইজ গ্রেটার দেন জিরো। তার মানে আমরা যে কোনো একটা যদি ফাংশন দেয়া থাকে, সেই ফাংশনের যদি ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বার করতে বলে, কোথায় হবে, এক্সের ভ্যালু যদি বার করতে বলে, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে দেবো। এক্সের যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা যদি ম্যাক্সিমাম হয় সেখানেও ডিওয়াই ডিএক্স জিরো হবে, যদি মিনিমাম হয় সেখানেও ডিওয়াই ডিএক্স জিরো হবে। এইবারে যদি আমরা সেটাকে আলাদা করতে চাই, কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে যদি যদি লেস দ্যান ওয়ান হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে বলবো সেই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, আর যদি সেটা ধনাত্মক হয় তাহলে সেটা হচ্ছে যে মিনিমাম পয়েন্ট। আমরা এটা শেষ করব এইভাবে যে আমরা হচ্ছে একটা ছোট্ট এক্সাম্পল এখানে একটুখানি দেখে নেব, দেখে নেওয়ার পর আমরা এটা হচ্ছে যে এখানে শেষ করে দেব। তো আমরা একটা ছোট্ট এক্সাম্পল, আমরা ম্যাক্সিমাম মিনিমামের একটা ছোট্ট এক্সাম্পল আমরা দেখে নিই, ঠিক আছে? মুছে দিচ্ছি এটা। আচ্ছা, লেখো কোনো কণার একটা এক্সাম্পল লেখো। কোনো কণার বেগ সময়ের সাথে নিম্নরূপে সম্পর্কিত। নিম্নরূপে সম্পর্কিত কি আছে, সরি, বেগ ইজ ইকুয়ালস টু 6t স্কোয়ার মাইনাস 6t কিউব। আচ্ছা, এবার হচ্ছে সময়ের কোন মানের জন্য বেগ সর্বোচ্চ ও সর্বনিম্ন হবে, ওই সর্বোচ্চ ও সর্বনিম্ন বেগের মান কত? ধরো এটা হচ্ছে প্রবলেম, যে সময়ের সাথে আগের মতো সময়ের সাথে বেগের সম্পর্ক হচ্ছে এইটা। এখন
সময়ের কোন মানের জন্য বেগটা সর্বোচ্চ হবে আর কোন মানের জন্য সর্বনিম্ন, তাহলে সময়টা বার করব আর সেই সময়ে সর্বোচ্চ মানটা আর সর্বনিম্ন মানটা বেগের কত হবে সেটা বার করব। তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন উভয় ক্ষেত্রেই আমরা বলেছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে। তাহলে কি লিখব? তাহলে আমরা জানি যে এখানে দেখতে পাচ্ছি ভি ইজিক্যালস টু 6t² মাইনাস 6t³ তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে ডিভিডিটি। তাহলে ডিভিডিটি মানে কত হবে? 6 দুগুণে 12 আর 2 - 1 মানে 12t মাইনাস 3 × 6 18 t², 3 - 1। তাহলে এইবারে অ্যাট ম্যাক্সিমাম অর মিনিমাম ডিভিডিটি কত হবে? 0 হবে। তাহলে এটা 0 বসিয়ে দাও। 12t মাইনাস 18t² ইজিক্যালস টু 0। টিটা কমন নাও, 12 মাইনাস 18t ইজিক্যালস টু 0। অর তার মানে এখানে কি আসছে? টি এর ভ্যালু আইদার টি ইজিক্যালস টু 0 অর টি ইজিক্যালস টু আরেকটা কত আসবে? 12 মাইনাস 18t সমান 0। তাহলে টি সমান কত আসবে? টি সমান হবে 12/18, তার মানে 6 দিয়ে কাটলে 2/3, 2/3। তাহলে আমি যদি সেকেন্ডে লিখি তাহলে এটা 0 সেকেন্ড, এটা হচ্ছে এত সেকেন্ড। তাহলে পরে টি এর দুটো ভ্যালু আসছে, একটা হচ্ছে টি ইজিক্যালস টু 0 আর একটা হচ্ছে টি ইজিক্যালস টু 2/3 সেকেন্ড। এখন আমাকে দেখতে হবে এই দুটো ভ্যালুতে কোন ক্ষেত্রে মিনিমাম হচ্ছে কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে। এবার আমরা কি করে বুঝবো? তাহলে ম্যাক্সিমাম মিনিমামকে আইডেন্টিফাই করতে গেলে আমাকে হচ্ছে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দুটোই 0 হবে। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা যদি করি তাহলে d2v/dt², কারণ এইটা এসছে, তাহলে এইটাকে ডেরিভেটিভ করলে কি হবে? দেখো টি এর 1 তার মানে 12, শুধু 12 হয়ে গেল, মাইনাস 18 দুগুণে 36t²। এটা হলো d2v/dt²। তাহলে এইবার আমি দেখবো পজিটিভটা নাকি, দুটো মান বসাবো। তাহলে এবার লিখবো অ্যাট টি ইজিক্যালস টু 0 d2v/dt² কত? এটা 12 মাইনাস এটা 0, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 12, তার মানে ইট ইজ পজিটিভ। তার মানে d2v/dt² ইজ গ্রেটার দ্যান 0। সো অ্যাট টি ইজিক্যালস টু 0 বেগ হলো সর্বনিম্ন, কারণ গ্রেটার দ্যান এটা বলেছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি গ্রেটার দ্যান 0 হয় তার মানে সেটা সর্বনিম্ন বেগ, সর্বনিম্ন। তাহলে টি 0-তে সর্বনিম্ন বেগ বেরিয়ে গেল। এইবারে এই সর্বনিম্ন বেগের মান কত? তুমি ভি এর জায়গায় বসিয়ে দাও, তাহলে ভি মিন কত হবে? এই টি এর মানটা বসিয়ে দাও, টিটা কত? 0। তাহলে এখানে 0, এটাও 0, তার মানে ভি ইজিক্যালস টু 0, তার মানে সর্বনিম্ন বেগের মান হচ্ছে 0। ঠিক একইভাবে আমি আর ওটা করছি না, তোমাদের জন্য ওটা দিয়ে রাখলাম, তোমরা নিজেরা করো। যে যদি ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হয় তাহলে আবার এই যে d2v/dt² বেরিয়েছে 12 এই বেরিয়েছে এই যে এটা 12 মাইনাস 36t²। এইবারে টি এর মান তুমি এখানে 2/3 বসাও, 2/3 বসিয়ে এখানে দেখো পজিটিভ আসে না নেগেটিভ আসে। যদি নেগেটিভ আসে তাহলে বুঝবে যে ওই বিন্দুতে হচ্ছে ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম হলে এইবারে সেই টি এর মানটাকে এই ভি এর জায়গায় বসাও, তাহলে সর্বোচ্চ বেগের মান বেরিয়ে যাবে। তো আমরা এই পর্যন্ত বলে এই যে চ্যাপ্টারের আমরা ভিডিওগুলো আমরা তৈরি করলাম, আমরা দিলাম তোমাদেরকে, যে এখানে আমরা শেষ করলাম এই ম্যাথামেটিক্যাল বেস অফ ফিজিক্সের যে অংশটা, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম এবং অর্থাৎ ডিফারেন্সিয়েশনের একটা প্রয়োগ, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ, অত্যন্ত প্রয়োজনীয়, যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কোনো একটা ফাংশানে কিভাবে বার করতে হয় এবং সেই ভ্যালু কত হয় তার পদ্ধতি আমরা এখানে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই, পরের দিন আমাদের আবার দেখা হবে, আমরা পরের কাইনেমেটিক্সের চ্যাপ্টার শুরু করব। ওকে।